Welcome to Exam Solution YouTube চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা চলে এসেছি ভিডিও নিয়ে এরর কারেকশন সিরিজ 2। তো চলো আজকে সবাই মিলে আমরা করি এরর কারেকশন সিরিজ 2। তো টপ 10 ডেইলির যে সিরিজ শুরু করেছি, তো সেটা আমি ডেইলি ভিডিও দিতে পারছি না, এর জন্য সরি, কারণ আমার সময়ের একটু অভাব রয়েছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য দিয়ে কিন্তু একটা পয়েন্ট এখানে আমি লিখে রেখেছি, মাথায় রাখবে, লার্ন গ্রামার থ্রু কোয়েশ্চেন্স প্র্যাকটিস। আর এই যে এরর কারেকশনের যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি, এর মধ্যে তো কিন্তু আমি গ্রামারের অনেক কথা বলছি, ওকে? তো সেইগুলোকে তোমরা যখন এরর কারেকশনগুলোকে অবশ্যই নোট করছো আশা করছি, এবং নোট করার পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি যে কথাগুলো বলছি বা এক্সট্রা যে পয়েন্টগুলো আমি উল্লেখ করছি সেগুলো কিন্তু তোমরা নোট করবে, ওকে? তো ভিডিওটি শুরু করার আগে একটু জানিয়ে দিই আরেকটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, হ্যাঁ, কারণ তোমাদের ভিউজ অ্যান্ড লাইকের মধ্যে রেশিওটা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে লাইক করবে, আর যদি খারাপ লাগে তবে ডিসলাইক করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ডিসলাইক যদি করো অবশ্যই আমাকে জানাবে যে কেন তোমরা ডিসলাইক করলে, তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো নিজেকে, ওকে? আচ্ছা, এক্সাম সলিউশন চ্যানেল তোমরা জানো আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি এবং সময়ের অভাবের জন্য ম্যাথের ক্লাসগুলো দিতে পারছি না, তবে নিরাশ হওয়ার কিছু নেই, আমি 2-1 দিনের মধ্যে ম্যাথের ক্লাসগুলো দিতে থাকবো, ওকে? আচ্ছা, আর তোমরা যদি কেউ আমার থেকে জেনারেল স্টাডিজ পড়তে চাও এবং বিশেষ করে WBCS এর প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, তাদের জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে WBCS গাইড বলে, তোমরা সেই চ্যানেলটিকে একটু ভিজিট করতে পারো। এই ভিডিওর ঠিক ডেসক্রিপশানেই কিন্তু সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওকে? তো চলো আজকে শুরু করছি আমাদের এরর কারেকশনের সিরিজের পার্ট 2, ওকে? সবার প্রথম কোয়েশ্চেন, যখনই তোমাদের স্ক্রিনে কোয়েশ্চেনটি আসলো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ভিডিওটাকে পজ করে এটার আনসার খোঁজার চেষ্টা করবে। তোমরা নিজেরা এটাকে অনুমান করার চেষ্টা করবে যে কোন পার্টটাতে ভুল রয়েছে, তারপর আমার রিপ্লাই শুনবে, তাহলে তোমাদের প্র্যাকটিসের সাথে সাথে আমার শেখাটাও হবে, ওকে? আচ্ছা, দেখো তাহলে বাক্যটা কী রয়েছে, বাক্যটা রয়েছে ওয়ান শুড বি ট্রু to one's promises. One should be true to one's promises in order to earn name and fame in the life. বলছে একজনের উচিত তার প্রমিসের প্রতি ট্রু থাকতে। হ্যাঁ, দেখো ট্রু থাকা মানে কি, তার প্রতিশ্রুতির প্রতি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে। ইন অর্ডার টু, কেন প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে? ইন অর্ডার টু আর্ন করার জন্যে কি, নেম অ্যান্ড ফেম ইন দ্য লাইফ, জীবনে নেম অ্যান্ড ফেম আর্ন করার জন্যে তোমাকে তুমি যে প্রতিশ্রুতিগুলো করবে সেগুলোকে কিন্তু তার প্রতি তোমাকে ট্রু থাকতে হবে, সত্যি থাকতে হবে, মানে প্রতিশ্রুতি যেটা করবে সেই প্রতিশ্রুতিটা রাখতে হবে। এটা কি বলতে চাইছে বাক্যে? তাহলে এই বাক্যের মধ্যে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে একটু বলো। দেখো, একটা জিনিস মনে রাখবে যে কিছু কিছু নাউন আছে, যেমন লাইফ, ম্যান, ওয়াম্যান, এই সমস্ত নাউনগুলো যখন ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, কি বললাম ভালো করে বোঝো, যখন এই সমস্ত নাউনগুলোকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয় বা সার্বিক অর্থে ব্যবহার করা হয়, ব্যাপক অর্থে বা সার্বিক অর্থে যখন ব্যবহার করা হয়, তখন মনে রাখবে এই সমস্ত নাউনগুলোর পূর্বে যেন কোনো আর্টিকেল না থাকে, বা বিশেষ করে দ্য আর্টিকেল যেন না থাকে, ওকে? কি বললাম আবার বোঝো, আমি বললাম লাইফ, ম্যান, ওয়াম্যান, এই সমস্ত নাউনগুলোকে তুমি যখন ব্যাপক অর্থে ব্যবহার করবে তখন তাদের আগে যেন কোনো আর্টিকেল না থাকে, বিশেষ করে দ্য আর্টিকেল যেন না থাকে, ওকে? এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাও। আমি বলছি যে দেখো দুটো এক্সাম্পল লিখবো, তাহলে তোমরা বুঝে যাবে, ওকে? যেমন প্রথম এক্সাম্পল তোমাদের দিচ্ছি, আর্নিং good qualities. Earning good qualities is the aim in is the aim of life করো, ইন দরকার নেই, is the aim of life। দেখো এবার এখানে এই বাক্যটিতে দেখো, আর্নিং গুড কোয়ালিটিস ইজ দ্য এইম অফ লাইফ, মানে জীবনের লক্ষ্যটাই হচ্ছে গুড কোয়ালিটিসগুলোকে আর্ন করা বা অর্জন করা। তাহলে এইখানে কিন্তু জীবনটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে কারো ব্যক্তিগত জীবনের কথা বলা হয়নি, এটা সকলের জীবনের কথা বলা হয়েছে। তার মানে কি, এইখানে লাইফটাকে আমি ব্যাপক অর্থে ব্যবহার করলাম,
তাহলে আর্নিং গুড কোয়ালিটিস ইজ দ্য মেইন এইম অফ লাইফ। ওকে, তাহলে জীবনে গুড কোয়ালিটি অর্জন করাটাই হচ্ছে মূল লক্ষ্য, এই তো। তাহলে এইখানে এই জীবনটা কিন্তু ব্যক্তিগত কারো জীবন নয়, এটা সকলের জীবনের কথা বলা হচ্ছে। কিন্তু নেক্সট উদাহরণ দেখো, দ্য লাইফ অফ দিস পারসন ইজ ইন ডেঞ্জার। ঠিক আছে, এইটা দেখো, দ্য লাইফ অফ দিস পারসন ইজ ইন ডেঞ্জার, এই লোকটির জীবন বিপদের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে লাইফ কিন্তু একটা ব্যক্তিগত লোকের জীবনের কথা বলা হচ্ছে, মানে এই পার্সনের জীবনের কথা বলা হচ্ছে। তাহলে ব্যক্তিগত জীবন যখন বলেছো তার আগে কিন্তু আর্টিকেল দা ব্যবহার করেছো, ইট ইজ অ্যাবসলিউটলি ওকে। কিন্তু জীবনকে যখন তুমি ব্যাপক অর্থে ব্যবহার করবে, যে জীবনটা সকলের জীবন, ওকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে কোনোরূপ কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না, মাথায় রেখো। ওকে, বিশেষ করে দ্য আর্টিকেলটা কিন্তু ব্যবহার করা যাবে না, বুঝতে পেরেছো? কিন্তু এই যে একটা বাক্য, যে সেন্টেন্সটা তোমাদের এরর কারেকশন করার জন্য দেওয়া রয়েছে, এটা তো একটা নীতি বাক্য, তাই না? ওয়ান শুড বি ট্রু টু ওয়ানস প্রমিসেস ইন অর্ডার টু আর্ন নেম অ্যান্ড ফেম ইন লাইফ। তো এটা তো একটা মানে এটা একটা কি বললাম, মানে তোমার উপদেশমূলক একটা বাক্য, ঠিক না? তো সেই উপদেশমূলক বাক্যের মধ্যে কিন্তু এই যে লাইফটা সার্বিক অর্থে ব্যবহার করেছে, এটা কারো ব্যক্তিগত জীবন নয়, এটা সকলের জীবনের কথা বলা হচ্ছে, যে সকলের জীবনে নেম অ্যান্ড ফেম অর্জন করার জন্যে প্রমিসটাকে কিন্তু রাখতে হবে, যাকে যা প্রমিস করবে সেটা রাখতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই দায়ের ইউজটা কিন্তু এখানে ভুল হয়েছে। অর্থাৎ এই লাইফ, ম্যান, ওয়াম্যান এরা যখন ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু তাদের আগে এই দটাকে ব্যবহার করা উচিত নয়। তাহলে আমাদের এই পার্টটাতে ভুল ছিল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কমপ্লিটলি? ওকে, নেক্সট দেখো, এখানে বলছে ইয়োর টোন অফ স্পিকিং, ওকে, your tone of speaking as well as your friends is really extremely rude, okay, yet we never take it seriously। বলছে your tone of speaking, তোমার কথা বলার যে টোন, as well as your friends, যেমনটা তোমার বন্ধুদেরও, is really extremely rude, সত্যি অভদ্র, প্রচণ্ড অভদ্র, yet তথাপি we never take it seriously, তথাপি আমরা এটাকে সিরিয়াসলি নিই না। ওকে, এই হলো বাক্য। তাহলে এখানে ভুল কোথায় আছে একটু বলো। আচ্ছা দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, আমরা যখন কম্প্যারিজন করি, আমি তোমাদের এগুলো ডিগ্রিতে আমি অবশ্য শিখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, পূর্বের লেকচারগুলো। আমরা যখন কোনো কম্প্যারিজন করি, তুলনা করি, তো তুলনা কিন্তু মনে রাখবে কম্প্যারিজন সবসময় সেম জিনিসের মধ্যে হয়, সেম থিংসের মধ্যে, মনে রাখবে। তাহলে কম্প্যারিজন যখন আমরা কোনো কিছুর করব, তুলনা যেন সমান জিনিসের মধ্যে হয়। ওকে, তাহলে এইখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি। এখানে টোন অফ স্পিকিং ভালো করে মনে রাখো, মানে ইয়োর টোন অফ স্পিকিং, তোমার কথা বলার টোন, তার সঙ্গে কম্পেয়ার করে দিয়েছি কি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের। কিন্তু এখানে অ্যাকচুয়ালি তো ফ্রেন্ডস হওয়া উচিত নয়, এখানে কি হওয়া উচিত, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত FRIENDS, ফ্রেন্ডসেস, মানে ফ্রেন্ডসেস টোন অফ স্পিকিং হওয়া উচিত। কি বললাম বোঝা যাচ্ছে? এখানে ইয়োর টোন অফ স্পিকিং ইজ কম্পেয়ারিং টু ইয়োর ফ্রেন্ডস টোন অফ স্পিকিং। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা ইউজ করতে হবে। এক্ষেত্রে একটা কি করতে হবে, অ্যাপোস্ট্রফি কমা ইউজ করলে এই পার্টটার ভুলটা সংশোধিত হয়ে যাবে। তাহলে এখানে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমা দিলেই হয়ে যাবে উত্তর। কারণ দুটো এখানে অ্যাপোস্ট্রফি কমা দেওয়ার মানে কি, অ্যাপোস্ট্রফি কমা দেওয়ার মানেই হচ্ছে যে টোন অফ স্পিকিং এখানের সাথে জোড়ানো রয়েছে, কিন্তু ফার্দার রিরাইট করার দরকার নেই। কেন? কারণ ইংলিশ রিপিটেশন পছন্দ করে না, আমি এটা আগে বলেছি ভিডিওতে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি কমা এস। এবার দেখো জেনারেলি অ্যাপোস্ট্রফি কমা এস কীভাবে হয়, অর্থাৎ পজিটিভ কেস অফ নাউনের কথা আমি বলছি। অ্যাপোস্ট্রফি কমা মানে কি, অ্যাপোস্ট্রফি কমা মানে হচ্ছে পজিটিভ কেস অফ নাউন, পজিটিভ কেস অফ নাউন, নাউনের পজিটিভ কেস। তাহলে নাউনের পজিটিভ কেসের সময় সবসময় একটা কথা মনে রাখবে, বয় মানে ছেলে। এবার যদি আমি বলি ছেলেটির, তাহলে কি হবে, বয়ের পরে অ্যাপোস্ট্রফি একটা কমা বয়েজ, এই বয়েজ মানে কি ছেলেটির। ঠিক আছে,
আচ্ছা, এবার যদি এখানে বয়েজ থাকে, বহুবচন থাকে এটা, তাহলে লাস্টে যদি কোনো নাউনের এস থাকে তাহলে তার এই কমা দিয়ে ফার্দার এই এসটা লেখার কোনো দরকার হয় না, জাস্ট একটা কমা দিলেই হয়ে যায়। ঠিক তেমনি এইখানে যেহেতু ফ্রেন্ডস বহুবচন রয়েছে এখানে এস, তাই এখানে আর ফার্দার এরকম এস লেখার কোনো দরকার নেই, এখানে জাস্ট একটা কমা দিলেই হয়ে যাবে। তাহলে এটার উত্তর কি বোঝা গেল? আমি এখানে বলতে চাইলাম অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে তুমি যখন কোনোটাকে কম্পেয়ার করার চেষ্টা করছো তখন তুমি ইয়র টোন অফ স্পিকিংয়ের সঙ্গে তোমার বন্ধুদের তুলনা করতে পারো না, তোমার বন্ধুদের টোন অফ স্পিকিংয়ের সাথে তুলনা করতে পারো। ওকে, তাহলে কম্প্যারিজন করতে পারো। তোমাদের মনে হতে পারে এটা আবার কোন ধরনের কম্প্যারিজন, এটা একটা মানে এটা তো একটা কনজাংশনের মতো নিউজ হচ্ছে, কিন্তু না, পরে এগুলো আমি আবার ডিটেলসে আলোচনা করব, কোনো সমস্যা নেই। তাহলে এখানে বোঝা গেল যে তোমার টোন অফ স্পিকিংয়ের সঙ্গে এখানে ফ্রেন্ডসের টোন অফ স্পিকিংয়ের কথা বলা হচ্ছে নাকি ফ্রেন্ডসদের কথা বলা হচ্ছে, বোঝা গেল? ভেরি গুড। চলো নেক্সট। তাহলে এখানে এই পার্টে ভুল ছিল, যেখানে ফ্রেন্ডসের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে শুধু। নেক্সট কি বলছে? দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্লেস অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ ট্যুরিস্টস কামিং ফ্রম অ্যাব্রড। বলছে দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্লেস, এই প্লেসটির এই সুন্দর সারাউন্ডিং মানে কি? আচ্ছা, অ্যাট্রাক্টেড সারাউন্ডিং মানে চারপাশ, তাহলে দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্লেস, এই এলাকাটির চারপাশ অ্যাট্রাক্টেড আকর্ষিত করেছিল এ লার্জ নাম্বার অফ ট্যুরিস্টদের মানে অনেক ট্যুরিস্টদের, যারা কিনা কামিং ফ্রম অ্যাব্রড, যারা অ্যাব্রড থেকে এসেছিল, বিদেশ থেকে এসেছিল। ওকে, তো এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায়? অবশ্যই এই ফার্স্ট পার্টের মধ্যে ভুল রয়েছে। এখানে আমরা যে ইউজ করেছি সারাউন্ডিং, এটা কিন্তু ঠিক ইউজ নয়। কেন? মনে রাখবে SURROUNDING সারাউন্ডিং, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সারাউন্ডিং যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এই তার সঙ্গে একটা কি লাগবে? নাউন লাগবে, কিন্তু এখানে সারাউন্ডিংয়ের পরে কোনো নাউন আছে? নেই। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ইউজ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রেখো এই সারাউন্ডিংয়ের সঙ্গে যদি তুমি একটা এস যোগ করে দাও, সারাউন্ডিংস, তখন এটা হয়ে যাবে কিন্তু নাউন। ঠিক আছে, সারাউন্ডিংসটা নাউন, এস যোগ করলে নাউন, এস ছাড়া এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো একটা কনস্ট্রাকশন রয়েছে, এটা একটা নাউন, এটা একটা অফ, তার মানে নিশ্চয়ই তার আগে একটা নাউন রয়েছে। কনস্ট্রাকশন কোনটা? আগের দিন আমি শিখিয়েছিলাম, নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন থাকে। ঠিক আছে, নাউনের কনস্ট্রাকশন থাকে, এই যে নাউন কনস্ট্রাকশন। তাহলে এই সারাউন্ডিংটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে একটা এস যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা উত্তরে কি লিখবে? তোমরা উত্তরে লিখবে ইউজ সারাউন্ডিংস instead of সারাউন্ডিং। সারাউন্ডিংয়ের পরিবর্তে তোমাকে সারাউন্ডিংস ব্যবহার করতে হবে, কারণ সারাউন্ডিংটা হলো একটা অ্যাডজেক্টিভ আর এটা একটা নাউন। ক্লিয়ার হলো? তাহলে দ্য বিউটিফুল সারাউন্ডিংস অফ দ্য প্লেস মানে দেখবে সারাউন্ডিং মানে চারপাশ। সারাউন্ডিং মানে কি? চারপাশ। আর সারাউন্ডিংস মানে কি? সারাউন্ডিংস মানে চারপাশের সব কিছু, চারপাশের সব কিছু মানে ইনক্লুডিং অল, সব কিছু। তাহলে চারপাশের সব কিছুকে মিলিয়ে তৈরি হয় সারাউন্ডিংস, আর সারাউন্ডিং মানে চারপাশ অনলি। ওকে, এবং মনে রাখবে সারাউন্ডিংস কিন্তু একটা প্লুরাল নাউন, এটা অলওয়েজ প্লুরাল নাউন হবে। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। বলছে হি অফেন সেজ দ্যাট, সে প্রায়শই বলে যে ইট আর দিজ অবসিন ফিল্মস, এটি হয় সেই অবসিন ফিল্মস। অবসিন মানে কি? অভদ্র ফিল্মস দ্যাট লিড দ্য ইউথ টু দেয়ার মোরাল ডিগ্রেডেশন, যেটা নিয়ে যায় যুবকদের তাদের নৈতিক অধপতনের দিকে, অ্যান্ড আর রেসপন্সিবল ফর মেনি এভলস গ্রোয়িং ইন আ সোসাইটি, এবং যেটা দায়ী হয় আমাদের সমাজের যে গ্রোয়িং এভেলস সেটার দায়ী হয়। ওকে, আমাদের সমাজের যে খারাপ জিনিসগুলো ঘটছে তার জন্য দায়ী হয় কি? এই অবসিন ফিল্মগুলো। তাহলে এখানে ভুল কোথায় আছে একটু ফাইন্ড করো। তোমরা প্রথমে পড়েই কিন্তু বলে ফেলেছো যে ইটের পরে তো আর কোনো দিন বসে না, ঠিক না? তাহলে তোমরা ঠিক ধরেছো, এইখানে আরটা ইউজ হবে না, এখানে ইউজ করতে হবে ইট ইজ। কেন ইউজ করতে হবে ইট ইজ? এই যে এখান থেকে শুরু হয়েছে দ্যাট দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে এই পর্যন্ত,
এই দ্যাট ক্লজের মধ্যে এইটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই এই ভার্বটাকেও সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ আরকে রিপ্লেস করতে হবে ইজ দিয়ে। তাহলে তোমরা আনসার কি লিখছো? তোমরা আনসারে লিখছো আর শুড বি রিপ্লেসড বাই ইজ। আরকে ইজ দিয়ে রিপ্লেসড করতে হবে, মানে আরের জায়গায় ইজ বসিয়ে দিতে হবে। কিন্তু আমি এই সেন্টেন্সটি কেন দিয়েছি এত সহজ জিনিস, এটা বোঝানোর জন্যে যে যখন আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেখি, দেখো এটা কিন্তু একটা মাত্র বাক্য, এত বড় একটা বাক্য। তাহলে যখনই আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেখি, সেই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বুঝতে হবে যে কোনটার থেকে কোনটা আসলো। ভালো করে দেখো, এখানে হি অফেন সেজ, সে প্রায়শই বলে, এটা হলো মেইন ক্লজ এই বাক্যে, এটা হলো মেইন ক্লজ হি অফেন সেজ। এই যে দ্যাট দিয়ে শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু। দ্যাট ইট ইজ দিজ অবসিন ফিল্মস, এই হয় সেই অবসিন ফিল্মগুলি। দ্যাট লিড, দ্যাট বলতে কার কনজাংশন? এই অবসিন ফিল্মসগুলোর কনজাংশন, এই অবসিন ফিল্মগুলোর কনজাংশন দ্যাট লিড দ্য ইউথ টু দেয়ার মরাল ডিগ্রেডেশন অ্যান্ড আর রেসপন্সিবল। আর কার ভার্ব? আর হচ্ছে এই অবসিন ফিল্মস, এদের ভার্ব হচ্ছে আর হয়েছে রেসপন্সিবল ফর মেনি এভলস ইন গ্রোয়িং ইন আ সোসাইটি। বোঝা গেল? তাহলে যে কোনো বাক্যে যখন তুমি এরর কারেকশন করছো, তখন সবার আগে সাবজেক্ট খোঁজো, তারপর ভার্ব খোঁজো, তারপর তার অবজেক্টকে খোঁজো, এবং সাবজেক্টকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, অবজেক্টকে প্রশ্ন করো। তখন তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার সামনে কি যে কোথায় ভুল আছে সেটা তুমি ধরে ফেলছো। ক্লিয়ার? যেমন এখানে আমি যখনই ইট সাবজেক্টকে খুঁজলাম, ইট সাবজেক্টকে খোঁজার পরে আমি কি করলাম? ইটকে প্রশ্ন করলাম, ভাই ইট তুমি যদি সাবজেক্ট হও তাহলে তোমার ভার্ব কই? ইট বললো আমার পাশেই যে বসে আছে ভার্ব। আমি বললাম তুমি তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তোমার পাশে প্লুরাল ভার্ব কেন হলো? তোমার পাশে তো একটা সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত, তাই ইটের পাশে ইজ উত্তর পেয়ে গেলাম। ওকে, তাহলে এরর কারেকশন করার নিয়ম বলে দিলাম। সেটা কি? যে সবার প্রথমে সাবজেক্টকে দেখো, সাবজেক্টকে দেখার পরে ঠিক তার ভার্বটাকে খোঁজো, তাকে প্রশ্ন করো যে তুমি যে এর ভার্বে সিঙ্গুলার না প্লুরাল সেটা খোঁজার চেষ্টা করো। ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট। মেনি অফ মাই ফ্রেন্ডস উইশড টু কাম হিয়ার, আমার বন্ধুদের মধ্যে অনেকে উইশড চেয়েছিল, টু কাম হিয়ার এখানে আসতে, টুডে আজ, বাট নান অফ দেম অ্যারাইভড ইয়েট, কিন্তু তাদের মধ্যে এখনও কেউ আসেনি। ওকে, এখনও তাদের মধ্যে কেউ আসেনি, এই হলো বাক্য। এই ক্ষেত্রে ভুল কোথায় আছে তোমরা একটু খোঁজার চেষ্টা করো। আচ্ছা, একটা কথা শোনো, যে আসেনি কথাটি, আসেনি এর আমি যদি বলি আসেনিকে ট্রান্সলেট করো, তাহলে আসেনিকে ট্রান্সলেট করলে তুমি কি বলবে? আসেনি মানে কি? আশাটা হলো মূল কথা, তাই না? আশা মানে কামটা হলো মূল কথা। এবার আসেনি, তাহলে এটা কি কনসেপ্টে চলে গেল? এটা চলে গেল পাস্ট কনসেপ্টে, আসেনি, তাই তো? আসেনির মূল ভার্ব কোনটা? আশা। আশা মানে কি? কাম। তাহলে আসেনির কনসেপ্টটা কি? আসেনি মানে পাস্ট টেন্স, একদম ওকে। কিন্তু এই আসেনি দিয়ে কিন্তু এমনও হয়, কেমন? এই আসেনিকে তুমি লিখতে পারো হ্যাভ অর হ্যাজ নট কাম, হ্যাভ অর হ্যাজ নট কাম এটাও লিখতে পারো। আবার তুমি ডিড নট কামও লিখতে পারো। কি বললাম? ডিড নট কামও লিখতে পারো। তার মানে এই আসেনি বাংলা কথাটিকে তুমি দুভাবে ট্রান্সলেট করতে পারো। একটা করতে পারো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর একটা করতে পারো পাস্ট ইনডেফিনিটে। ওকে, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই যে তুমি প্রেজেন্ট পারফেক্টে করবে না পাস্ট ইনডেফিনিটে করবে, এটা কে বলে দেবে? এটা বলে দেবে সেন্টেন্স যেখানে প্রয়োগ হয়েছে, অর্থাৎ কনটেক্সট। কনটেক্সট মানে কি? প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে কিন্তু তোমাকে বলে দেবে যে তুমি এটার জন্যে, এই আসেনি কথাটির জন্যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবে না পাস্ট পারফেক্ট ইউজ করবে। তাহলে আমার এখানে দেখো, আর কথা, এই বাক্যটা কথা হচ্ছে কবেকার কথা? এটা টুডের কথা, আজকের কথা। তাহলে আজকে তো কখনো অতীতে যেতে পারে না, ভালো করে ভাবো, আজকে তো অতীতে যেতে পারে না। তাই বাট নান অফ দেম অ্যারাইভড, এটা তো পাস্ট টেন্সে ইউজ করে ফেলেছো। অ্যারাইভড মানে কি? অ্যারাইভড মানে পাস্ট ইনডেফিনিট।
পাস্ট ইনডেফিনিট। এবার অ্যারাইভের পরে তুমি একটা ভার্ব ইউজ করে একটা কথা ইউজ করেছো ইয়েট। ইয়েট মানে কি? এইখানে ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত, মানে এখনো পর্যন্ত আমাদের বন্ধুদের মধ্যে কেউ এখনো এসে পৌঁছায়নি। এবার বর্তমান টুডের কথা বলছো, টুডের সঙ্গে ইয়েট মানে এখনো পর্যন্ত, তাহলে এইখানে তুমি পাস্ট ইনডেফিনিট ব্যবহার করার পরিবর্তে তোমার এখানে কি ইউজ করা ঠিক হবে? তোমার এখানে ইউজ করা হবে হ্যাভ অ্যারাইভড। ওকে, সরি হ্যাজ অ্যারাইভড, কারণ এখানে নানটা সাবজেক্ট, নান অফ দেম, নানটা সাবজেক্ট, তাদের মধ্যে কেউ। তাহলে নানটা সিঙ্গুলার হয় সব সময়, তাহলে সিঙ্গুলার হলে হ্যাজ অ্যারাইভড হবে। ওকে, তাহলে তোমরা উত্তরে কি লিখবে? তোমরা উত্তরে লিখবে অ্যারাইভড শুড বি রিপ্লেসড বাই হ্যাজ অ্যারাইভড। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারটা হবে না। কেন হবে না? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কালের কাজ, মানে টুডের কাজ হচ্ছে, তার সাথে কি ইয়েট ব্যবহার করা রয়েছে, ইয়েট। বোঝা যাচ্ছে? ইয়েটের ব্যবহার রয়েছে এখানে। হেন্স you cannot use past indefinite, you have to use present perfect। বুঝতে পেরেছো আশা করছি? ওকে, আবার দেখো ইয়েট মানে যখন এখনো পর্যন্ত, যখন আপ টু নাও। ওকে, আপ টু নাও, এখনো পর্যন্ত মানে কি? আপ টু নাও। এই আপ টু নাও ইয়েটের যখন মানে হয়, তখন দেখো এটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়, মনে রাখবে, অল টাইম প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যখনই তুমি দেখছো যে ইয়েট ইউজ করা হয়েছে, ইয়েট সর্বদা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহার করা হয়। উদাহরণ দেখবে, দেখো উদাহরণ হচ্ছে হ্যাভ দ্য চিলড্রেন কাম টু স্কুল ইয়েট? কোয়েশ্চেন মার্ক। হ্যাভ দ্য চিলড্রেন কাম টু স্কুল ইয়েট? বাচ্চারা কি এখনও স্কুলে এসেছে? বাচ্চারা কি এখনও পর্যন্ত স্কুলে এসেছে? কোয়েশ্চেন করছো। তাহলে যখনই ইয়েট ইউজ করবে, ইয়েট সর্বদা হ্যাভ কাম, মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাও নোট করে রাখতে পারো, ইয়েট ইউজ হলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। ক্লিয়ার হলো? বোঝাতে পেরেছি? ভেরি গুড। চলো নেক্সট। আর একটা কথার সঙ্গে বলি, আমারই পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তো আমি তোমাদের থেকে আমার সময়ের মূল্য হিসাবে কিছু চাইতেই পারি। সেই জন্যে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কেউ আমাকে কিছু কন্ট্রিবিউট করতে পারো, আর সেই কন্ট্রিবিউশন মানি তোমরা আমাকে পাঠাতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমার ইউপিআই নম্বর, সেই ইউপিআই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু আমাকে কন্ট্রিবিউট করতে পারো, যদি কেউ চাও তো। জোরাজোরির কোনো ব্যাপার নেই। ওকে, চলো নেক্সট। শি হেটস এভরিবডি, সে প্রত্যেককে ঘৃণা করে, অ্যান্ড এভরিথিং, এবং প্রত্যেক জিনিসকে, হু রিমাইন্ডস হার অফ হার মিস্টেক্স, বলছে সে প্রত্যেককে বা প্রত্যেকটা জিনিসকে সে ঘৃণা করে যে কিনা তাকে তার মিস্টেকগুলো মনে করিয়ে দেয়। ওকে, তার মানে শি হেটস এভরিবডি অর এভরিথিং হু রিমাইন্ডস হার অফ হার মিস্টেক্স, মানে সে প্রত্যেককে বা প্রত্যেকটি জিনিসকে ঘৃণা করে যে তাকে তার মিস্টেকগুলো মনে করিয়ে দেয়। এই হলো বাক্য। তো এখানে ভুল কোথায় রয়েছে একটু খুঁজে বের করো। দেখো, আমরা এখনো ক্লজ করিনি, তবে ক্লজ আমরা করব খুব শীঘ্রই। ওকে, তবে একটা কথা শোনো, রিলেটিভ ক্লজ বলে একটা কথা আছে। রিলেটিভ ক্লজ, যে রিলেটিভ ক্লজকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজও যা, রিলেটিভ ক্লজও তাই। এবার অ্যাডজেক্টিভ ক্লজের কাজ কি? অ্যাডজেক্টিভের যা কাজ, একটা রিলেটিভ ক্লজেরও সেই কাজ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা বা নাউনকে ডেসক্রাইব করা। ঠিক? তাহলে একটা অ্যাডজেক্টিভ কি করবে? একটা নাউনকে ডেসক্রাইব করবে। ঠিক তেমন করে একটা অ্যাডজেক্টিভ ক্লজও কোনো একটা নাউনকে ডেসক্রাইবই করবে। ওকে, এবার আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি যে আই নো দ্য বয় হু ইজ ইয়োর ব্রাদার। I know the boy
হু ইজ ইউর ব্রাদার, আমি ছেলেটিকে চিনি যে হয় তোমার ভাই। ওকে, তাহলে আমায় একটা কথা বলো, এই যে ক্লজটা তুমি ব্যবহার করলে, হু ইজ ইউর ব্রাদার, যে হয় তোমার ভাই, এই কথাটিকে দিয়ে কাকে তুমি ডেসক্রাইব করলে? এই দ্য বয়কে ডেসক্রাইব করলে কি না করলে না? এই দ্য বয়কে ডেসক্রাইব করার জন্যে তুমি এই ক্লজটা ব্যবহার করেছো তো। তাহলে এই ক্লজটাকে কি বলবো আমরা? এই ক্লজটাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এবার এখানে কথা হচ্ছে, এখানে একটা টার্ম আছে, এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যাকে ডেসক্রাইব করে, কি বলছি আবার শোনো, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যাকে ডেসক্রাইব করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটা কাকে ডিসক্রাইব করেছে? দ্য বয়কে করেছে। তাহলে এই দ্য বয়টাকে কি বলা হয় গ্রামারের ভাষায়? বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলা হয়, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে এই দ্য বয়টা হলো অ্যান্টিসিডেন্ট। এবার কোনো ক্ষেত্রে দুটো অ্যান্টিসিডেন্টও তো আসতে পারে, এখানে একটা জিনিস খেয়াল করো, যে সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে, শি সাবজেক্ট, হেটস এভরিবডি অ্যান্ড এভরিথিং, এইটুকুন হলো মেইন ক্লজ। এটা শি হেটস এভরিবডি অ্যান্ড এভরিথিং, সে প্রত্যেককে এবং প্রত্যেকটি জিনিসকে ঘৃণা করে। তাহলে এখানে অবজেক্ট দুটি, এটা আর এটা, কনজয়েন্ট করা রয়েছে কাকে দিয়ে? অ্যান্ডকে দিয়ে। তাই মনে রাখবে, দুটি অ্যান্টিসিডেন্ট যখন থাকে, ভালো করে বোঝো, এখানে একটা অ্যান্টিসিডেন্ট আছে, তাই এখানে হু এর ব্যবহার করেছো। কিন্তু যদি দুটি অ্যান্টিসিডেন্ট থাকে, এখানে একটা আছে এভরিবডি অ্যান্টিসিডেন্ট, একটা আছে এভরিথিং, তখন এই হুকে কিন্তু আর ব্যবহার করা যাবে না, তখন এখানে ব্যবহার করতে হবে দ্যাট। ভালো করে বুঝে নাও কি বললাম। এখানে এই যে হু রিমাইন্ডস হার অফ হার মিস্টেক্স, তার মানে সে সেই সমস্ত জিনিসগুলোকেই ঘৃণা করে যে জিনিসগুলো তাকে তার মিস্টেক মনে করিয়ে দেয়, ওকে, রিমেম্বার করিয়ে দেয়, তাকে স্মরণ করিয়ে দেয়, তাদেরকেই সে ঘৃণা করে। তাহলে সেটা ব্যক্তিও হতে পারে, আবার সেটা কোনো জিনিসও হতে পারে। তাহলে এই ক্লজটি, এই যে রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজটি কিন্তু হয় একে ডেসক্রাইব করছে, নয় একে ডেসক্রাইব করছে, কিন্তু এই ক্ষেত্রে এই দুটোকেই ডেসক্রাইব করছে, তাই হুকে ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে? দ্যাট। কেন? আমি একটু আগেই বললাম, একটা অ্যান্টিসিডেন্ট যদি থাকে ইউ ক্যান ইউজ হু, বাট যখনই দুটো অ্যান্টিসিডেন্ট আসলো তখন তোমাকে কি ইউজ করতে হবে? দ্যাট। তাহলে প্লুরাল অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে দ্যাট ইউজ করব, সিঙ্গুলার অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে হু ইউজ করব। কোথায়? ইন রিলেটিভ ক্লজ। ক্লিয়ার হলো? বোঝা গেছে? তাহলে এখানে ভুল কোথায় ছিল? এখানে ভুল ছিল হুকে দ্যাট দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে তোমাদের আনসার শিটে তোমরা লিখবে যে হু শুড বি রিপ্লেসড বাই দ্যাট, হু শুড বি রিপ্লেসড বাই দ্যাট। ক্লিয়ার হলো? ভেরি গুড। নাও সি দ্য নেক্সট ওয়ান। ওকে, রাম ডাজ নট হ্যাভ, দেখো আমি আবার বলছি, যখনই কোয়েশ্চেন আসছে স্ক্রিনে সঙ্গে সঙ্গে পজ করে নিজে ভাবার চেষ্টা করো ভুল কোথায় আছে, তারপর আমার কথাগুলো আবার ভিডিও প্লে করে শুনতে থাকো। ওকে, আচ্ছা, রাম ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই আ নিউ এক্স-রে প্লান্ট, রামের কাছে কিছু টাকা নেই এই নতুন এক্স-রে প্লান্ট কেনার। সো হি ইজ সাঙ্ক ইন অ্যাংজাইটি, তাই সে অ্যাংজাইটিতে ডুবে গেছে। ওকে, সাং মানে কি? ডুবে যাওয়া। হ্যাঁ, তাহলে সে অ্যাংজাইটিতে ডুবে গেছে। অ্যাংজাইটি মানে কি? উৎকণ্ঠা, আবেগ, চিন্তা। হ্যাঁ, সে চিন্তায়, আবেগে, উৎকণ্ঠার মধ্যে ডুবে গেছে। কেন? তার কারণ তার কাছে টাকা নেই নিউ এক্স-রে মেশিন কেনার বা নিউ এক্স-রে প্লান্ট কেনার। ওকে, তাহলে রাম ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই আ নিউ এক্স-রে প্ল্যান্ট, সো হি ইজ সাঙ্ক ইন অ্যাংজাইটি। তো এখানে ভুল কোথায় আছে একটু খুঁজে বের করো। খুঁজতে আমার কথা শুনতে থাকো। ওকে, এখানে কনসেপ্টটা হচ্ছে ইউজ অফ সাম অ্যান্ড এনি। তাহলে সাম আর এনি এর ব্যবহারের থেকে এই কোয়েশ্চেনটা এসছে। শোনো, আমরা এই সাম আর এনিকে দুটো জায়গায় ব্যবহার করতে পারি। আবার রিপিট করছি, আমরা এই সাম আর এনিকে দুটো জায়গায় ব্যবহার করতে পারি। একটা সাবজেক্টিভ হিসাবে, সাবজেক্টিভ কাকে বলে দিয়েছি কিন্তু আমি আগে এগুলো। আর একটা আমরা প্রেডিকেটিভ হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এই সাম আর এনির দুটো ইউজ, একটা সাবজেক্টিভ ইউজ হতে পারে, একটা প্রেডিকেটিভ ইউজ হতে পারে। ক্লিয়ার? আচ্ছা,
সামকে যখন আমরা প্রেডিকেটিভ ইউজ করব বা এনিকে যখন আমরা প্রেডিকেটিভ ইউজ করব, আচ্ছা সাবজেক্টিভ অ্যান্ড প্রেডিকেটিভ এটা বোঝো তো? দেখো, সাবজেক্টিভ মানে কর্তা, প্রেডিকেটিভ মানে কর্তা সম্পর্কে যা কিছু বলা আছে তাই প্রেডিকেট। কি বললাম ভালো করে বোঝো। বাক্যে যে কাজ করে বা বাক্যে যার সম্বন্ধে বলা হচ্ছে সে হলো সাবজেক্ট, আর বাদ বাকিটুকুন প্রেডিকেট। দেখো, রাম রিডস হিস্ট্রি, রাম রিডস হিস্ট্রি, রাম ইতিহাস পড়ে। এই ক্ষেত্রে বাক্যে যে কাজ করে বা বাক্যে যার সম্বন্ধে বলা হয় সে হলো সাবজেক্ট, তার মানে এখানে রাম হলো সাবজেক্ট। আর প্রেডিকেট কাকে বলে? প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট বাক্যে যা যা করে, মানে সাবজেক্ট মানে বাক্যে যা কিছু করে তার যে বর্ণনা রয়েছে সেটাকে বলা হয় প্রেডিকেট। মানে কি, সাবজেক্ট বাদ দিয়ে বাক্যের যতটুকুন অংশ আছে ততটুকুন হলো প্রেডিকেট। ওকে, তাহলে এই সাম আর এনিকে আমরা দুটো জায়গায় ইউজ করতে পারি, একটা সাবজেক্টিভের জায়গায় ইউজ করতে পারি, একটা প্রেডিকেটিভ জায়গায় ইউজ করতে পারি। তো মনে রাখবে, যখন আমরা এই সাম আর এনিকে প্রেডিকেটিভ ইউজ করব, অর্থাৎ আমি এখানে নোট করে দিই, প্রেডিকেটিভ ইউজ অফ সাম অর এনি। ওকে, যখন আমরা সাম আর এনিকে প্রেডিকেটিভ ইউজ করছি, অর্থাৎ মানে সাবজেক্ট বাদ দিয়ে অন্য জায়গায় বসানোর চেষ্টা করছি, তখন কি ইউজ হয়? দেখো, তখন ইউজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ। মনে রাখবে, সাম ইজ অলওয়েজ ইউজড ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড এনি ইজ অলওয়েজ ইউজ ফর নেগেটিভ সেন্টেন্স। দেখে নাও, তাহলে প্রেডিকেটিভ ইউজের ক্ষেত্রে আমি দুটো উদাহরণ দেব। নাম্বার 1, जैसे कि I have some books, আমার কিছু বই আছে। I have some books, এটা সাবজেক্ট আর বাদ বাকিটুকুন কি প্রেডিকেট, তাই না? তাহলে আমরা সামকে কোথায় ইউজ করেছি? প্রেডিকেটিভের প্লেসে ইউজ করেছি। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো সেন্টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। 2 নম্বর বাক্য, I do not have, এইখানে কি সাম ইউজ করতে পারবো? কখনো না, এখানে আমাকে কি ইউজ করতে হবে? এনি বুক। এইবার এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল নেগেটিভ ইউজ হয়ে গেল। নেগেটিভ মানে কি? না বোধক। ঠিক, না বোধক বাক্যে এনি ইউজ করব, হ্যাবোধক বাক্যে সাম ইউজ করব। ক্লিয়ার হলো? তাহলে আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। আই ডু নট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই। আমার কিছু বই আছে, আমার কোনো বই নেই। তাহলে নেগেটিভ সেন্স, যখনই নেগেটিভ সেন্টেন্স ইউজ করব তখন এই সাম আর অ্যাডজেক্টিভের যখন প্রেডিকেটিভ ইউজ হবে তখন সাম আর এনির ইউজ কিন্তু এরূপ হবে। এবার একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন আছে। সাম এর পরে দেখো প্লুরাল নাউন বসাতে হয়েছে, ভালো করে বোঝো। সাম এর পরে দেখো প্লুরাল নাউন, মানে বুকসের সাথে বুকের সঙ্গে এস যোগ করা যায়, মানে বহু বচন। কিন্তু এনি যখন ইউজ করছো তখন কিন্তু সিঙ্গুলার নাউন ইউজ করতে হবে, এটাও মাথায় রাখবে। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করছি যে সাম আর এনিকে সাবজেক্টিভ এবং প্রেডিকেটিভ দুইভাবে ব্যবহার করা হয়। তাই সাম আর এনিকে যদি আমরা প্রেডিকেটিভ ইউজ করি তাহলে মনে রাখবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে সাম ইউজ করব, আর আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ইউজ করব। তাহলে সাম আর এনি কিন্তু একই অর্থে আমরা ব্যবহার করে থাকি বাক্যে। সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এনি ইউজ করব নেগেটিভের ক্ষেত্রে। কখন? যখন আমি এদের প্রেডিকেটিভ ইউজ করছি। আচ্ছা, এবার আমরা দেখে নিই সাবজেক্টিভ ইউজ অফ সাম অর এনি। এদের সাবজেক্টিভ ইউজ, এবার সাবজেক্টের প্লেসে আমরা এদের ব্যবহার দেখব। ঠিক আছে, নাম্বার 1 এক্সাম্পল, সাবজেক্টের প্লেসে যখন আমি বসাচ্ছি কি বলছি আমি? 1 নম্বর উদাহরণে বলছি, anybody can apply for the job. anybody can apply for the job। দেখো উদাহরণ, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিনা?
এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবোধক বাক্য, তাহলে হ্যাবোধক বাক্যে কিন্তু এনি বসিয়েছি, তাহলে এনির এটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে, সাবজেক্টের প্লেসে ব্যবহার, মানে সাবজেক্টের প্লেসে ব্যবহার হয়েছে, বোঝা গেল। তাহলে এনিকে আর সামকে যখন সাবজেক্টের প্লেসে ইউজ করবে তখন এই ঘটনাটা উল্টে যাবে, বোঝা গেল। নাম্বার 2 উদাহরণ দেখো, সামকে আমরা নেগেটিভে ইউজও করতে পারি, কি সাম, দেখো সাম বয়েজ are not eligible for the job. Some boys are not eligible for the job, মানে এটা দেখো সাম নেগেটিভ ইউজ হয়েছে, নেগেটিভ সেন্টেন্স ইউজ হয়েছে, কিন্তু সাম এখানে কোথায় আছে, সাবজেক্টিভে রয়েছে, বোঝা গেল, সাবজেক্টের স্থানে রয়েছে। আরও কিছু জিনিস খেয়াল করতে হবে, সামের পরে প্লুরাল নাউন, এনির পরে সিঙ্গুলার নাউন, ক্লিয়ার হলো, এটা সবসময় মাথায় রাখবে। তাই আশা করছি এটা বোঝা গেল। তাহলে এবার এখানে চলে এসো, এখানে দেখো রাম সাবজেক্টের প্লেসে বসেছে, তাহলে এইখানে সামটা অবজেক্টিভ মানে প্রেডিকেটিভে বসেছে, তাহলে রাম ডাজ নট হ্যাভ, নেগেটিভ সেন্টেন্স ভাইয়া, তাহলে নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এখানে সামের ইউজ হবে না, এখানে কি ইউজ হবে, এখানে ইউজ হবে এনি। তাহলে কি হয়ে গেল, রাম ডাজ নট হ্যাভ এনি মানি টু বাই আ নিউ এক্স-রে প্লান্ট, সো হি সাঙ্ক ইন অ্যাংজাইটি। আশা করছি কমপ্লিটটা তোমরা বুঝতে পেরেছো, যদি না বোঝো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, আমি তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ওকে। তাহলে তোমরা এটার আনসারে কি লিখবে, এটার আনসারে তোমরা লিখবে যে সাম শুড বি রিপ্লেসড বাই এনি, আর নিচে এই ব্যাখ্যাটা এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেই ব্যাখ্যাটা নিচে লিখে রাখবে, ক্লিয়ার হলো। তাহলে এক একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্রামারের পয়েন্টগুলোকে শিখছি, ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা কি দেখছো, দে ডিড নট কাম আউট ভিক্টোরিয়াস, দে ডিড নট কেম আউট ভিক্টোরিয়াস, বলছে তারা জয়ী হয়ে আসতে পারেনি, কি বললো, তারা জয়ী হয়ে আসতে পারেনি মানে হেরে গেছে, ইয়েট তথাপি দে ওয়ার নট ডিসঅ্যাপয়েন্টেড, তারা তথাপিও তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল না মানে হতাশ ছিল না, র্যাদার বরং স্যাটিসফাইড, বরং তারা স্যাটিসফাইড ছিল, সন্তুষ্ট ছিল, বিকজ তার কারণ দে হ্যাড প্লেড ওয়েল, তারা খুব ভালো খেলেছিল, ওকে। তাহলে দে ডিড নট কেম আউট ভিক্টোরিয়াস, তারা জয়ী হয়ে আসতে পারেনি, ইয়েট তথাপি দে ওয়ার নট ডিসঅ্যাপয়েন্টেড, তারা ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ ছিল না, র্যাদার বরং স্যাটিসফাইড, বরং তারা স্যাটিসফাইড ছিল, কেন ছিল, বিকজ তার কারণ দে হ্যাড প্লেড ওয়েল, তারা খুব ভালো খেলেছে। এবার এখানে ভুল কোথায় আছে এটাই খুঁজে বের করা সব থেকে বড় কথা, ওকে। আচ্ছা চলো, ভুল খোঁজার আগে আমি কনসেপ্ট বলি। সবার আগে মনে রাখবে, আমি যখন ভার্বকে ভাঙবো, ভার্বকে ভাঙলে আমি দুটো জিনিস পাবো, একটা পাবো অক্সিলিয়ারি ভার্ব, এগুলো আমি সব করিয়ে রেখেছি, তোমরা নিশ্চয়ই লেকচারগুলোকে প্রথম থেকে দেখবে। আর একটা আমরা কি পাবো, অক্সিলিয়ারি ভার্বের সাথে পাবো মেইন ভার্ব, ঠিক আছে। তো অক্সিলিয়ারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব, কি বলা হয়, হেল্পিং ভার্ব। তাহলে যে ভার্বটা মেইন ভার্বকে হেল্প করবে তাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ওকে। যেমন তোমরা সিনেমা দেখো, সিনেমার মধ্যে একজন লিড হিরো থাকে এবং একজন সাইড হিরো থাকে। তো সাইড হিরো কী করে, সাইড হিরো সবসময় লিড হিরোকে বাঁচানোর, প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা করে, তাই না। তো ঠিক তেমনি করে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব সবসময় ইজ প্রোটেক্টেড বাই অল অক্সিলিয়ারি ভার্ব। আবার শোনো কি বললাম মেইন ভার্ব ইজ অলওয়েজ প্রোটেক্টেড বাই অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব সবসময় অক্সিলিয়ারি ভার্বের প্রোটেকশানে থাকে, ওকে। কেমন, উদাহরণে বোঝো। আমি বললাম আই অ্যাম ডুইং ইট, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাই না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স, আই অ্যাম ডুইং ইট। আচ্ছা, যখনই এই প্রেজেন্ট টেন্সের এই সেন্টেন্সটিতে যখন পাস্ট টেন্সের ঝড় আসবে, কিসের ঝড়, পাস্ট টেন্সের ঝড়, পাস্ট টেন্সের ঝড় যখনই এদের গায়ে এসে লাগলো তখন এই বাক্যটা হয়ে গেল আই ওয়াজ ডুইং ইট। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে।
তাহলে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের গায়ে পাস্ট টেন্সের হাওয়া এসে লাগলো তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে আমার একটা কথা বলো, এইটা হলো মেইন ভার্ব, এইটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এইটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। কার পরিবর্তন হলো? অক্সিলিয়ারি ভার্ব। অ্যাম ছিল, ওয়াজ হয়ে গেল। এখান থেকে কি বোঝা যায় যে টেন্সের যত ঝড়ঝাপটা আসবে সেই ঝড়ঝাপটা সবার আগে কে গ্রহণ করবে? অক্সিলিয়ারি ভার্ব গ্রহণ করবে, নাকি মেইন ভার্ব। বোঝা যাচ্ছে? আবারও বলছি, বাক্যে যখন সেন্টেন্সের মধ্যে ভার্বের সেকশানে যখন টেন্সের ঝাপটা এসে লাগবে, মনে করো প্রেজেন্ট থেকে পাস্টে যেতে হবে, তো সেই পাস্ট টেন্সের ঝাপটা যখন এসে লাগবে সেই ঝাপটাটা কিন্তু মেইন ভার্বের ওপরে যাবে না, যাবে কার ওপরে? অক্সিলিয়ারি ভার্বের ওপরে। এই জন্যই তোকে হেল্পিং ভার্ব বলা হয়, মেইন ভার্বকে হেল্প করার জন্যই তো সে ব্যবহৃত হয়। বোঝা গেল? এবার এখান থেকে আমরা যদি এটাকে জাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যাই, কিসে নিয়ে যাই? ইনডেফিনিট টেন্সে। যেমন দেখো, আমি একটা কথা বলছি যে আমি কাজটি করি, আমি কাজটি করি, এর ট্রান্সলেশন করলে কি হয়ে যাবে? আই ডু দ্য ওয়ার্ক। ওকে, এবার যদি বলি আমি কাজটি করি না, আমি যদি বলি আমি কাজটি করি না, তাহলে কি হয়ে যাবে? আই ডু নট ডু দ্য ওয়ার্ক। ওকে, এই ক্ষেত্রে কি হলো? একটা কথা মনে রাখবে, নেগেটিভ সেন্স নোট করবে, এই কথাটাকে নোট করবে, একদম খাতায় লিখে রাখবে যে নেগেটিভ সেন্স সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসে। আবার লেখো, আবার বলছি, নেগেটিভ সেন্স সর্বদা অক্সিলিয়ারি ভার্বের পরে বসবে। ওকে, তাহলে এবার কথা হচ্ছে এই যে সেন্টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, এই জন্যে এই যে ডু প্রথমে দেখছো, এই ডুটাকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর এই ডুটা কেমন ধরনের অক্সিলিয়ারি ভার্ব? এটাকে আমরা বলি ডামি অক্সিলিয়ারি ভার্ব। কি বলি? ডামি অক্সিলিয়ারি ভার্ব। আর ডামি অক্সিলিয়ারি ভার্ব কী জিনিস, আমি এটা তোমাদের একদম সেকেন্ড লেকচার হবে, না হলে ফার্স্ট লেকচারে আমি এটা করিয়ে রেখেছি তোমাদের, ওখান থেকে প্লিজ দেখে নেবে। ওকে, হয়তো খুব সম্ভব ফার্স্ট লেকচারে আমি এগুলো আলোচনা করে দিয়েছি। ডামি অক্সিলিয়ারি ভার্ব কী জিনিস, মোডাল অক্সিলিয়ারি কী জিনিস, প্রাইমারি অক্সিলিয়ারি কী জিনিস, সেকেন্ডারি অক্সিলিয়ারি কী জিনিস। তো অবশ্যই লেকচারগুলো কিন্তু দেখবে, তারপরে এগুলো করবে, না হলে কিন্তু তোমাদের সেরকম কোনো লাভ হবে না। লাভ যে একেবারে হবে না তা নয়, কিন্তু লাভ কিন্তু সেভাবে পাবে না। আর এই গ্রামারগুলো না লেখা থাকলে কিন্তু WBCS বা যে কোনো সিজিএল বলো, যে কোনো পরীক্ষার জন্যেই খুব কঠিন হয়ে যাবে, কারণ তোমাদের একটা রাইটিংয়ের একটা পোর্শন থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নাও লিসেন, তাহলে আমি কি বললাম? তাহলে এই বাক্যে ডু, এই যে ডু হলো অক্সিলিয়ারি আর এটা হলো মেইন ভার্ব, এটা হলো মেইন ভার্ব। ওকে, এবার ঠিক এই বাক্যটাকে যখন আমি পাস্ট টেন্সে নিয়ে যাবো, একটু ভাবো, এই বাক্যটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? পাস্ট টেন্সে। এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেলে কি হয়ে যাবে? আই, এটাকে যেমন দেখো অক্সিলিয়ারি ভার্বের গায়ে পাস্ট টেন্সের ছোঁয়া লেগেছিল, তাহলে এখানেও সেই পাস্ট টেন্সের ছোঁয়া অক্সিলিয়ারি ভার্বের গায়ে লাগবে। এটা হয়ে যাবে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে ভাইয়া এই যেখানে যদি ডিড ইউজ করো, তাহলে এই ডিডের পাস্ট টেন্সের ঝাপটাটা কার গায়ে লাগলো? অক্সিলিয়ারি ভার্বের গায়ে লাগলো নাকি মেইন ভার্বের গায়ে লাগলো? কিন্তু তোমাদের এই বাক্যে দেখো, খেয়াল করে, এখানে এই কামটা হলো মেইন ভার্ব। এই মেইন ভার্ব পাস্ট টেন্সের ছোঁয়া যখন এসে লেগেছে, তাহলে ডিড নট তো অলরেডি এখানে বসেছে, তাহলে এইটার তো আর চেঞ্জ করার দরকার নেই। এটা কি হয়ে যাবে? এটা কাম ই থেকে যাবে। তাহলে ডিড নট অলরেডি বসার পরে কিন্তু কেম হয় না, কাম হয়। কেন? কারণ পাস্ট টেন্সের ঝাপটাটা এর গায়েই লাগবে নাকি এর গায়ে। তাহলে মেইন ভার্বের গায়ে কখনোই টেন্সের ঝাপটা এসে লাগতে পারবে না, সেটা সবসময় অক্সিলিয়ারি ভার্ব বেয়ার করবে। বোঝা গেল? সবসময় কি করবে? অক্সিলিয়ারি ভার্ব বেয়ার করবে। তাই অলরেডি অক্সিলিয়ারি ভার্ব এখানে ডিড হয়ে গেছে, তাই ডিডের পরে এখানে আর কেম এর কোনো দরকার নেই, কাম বসাতে হবে। বোঝা গেল? তাহলে তোমাদের এখানে আনসার লিখে রাখবে যে কেম শুড বি রিপ্লেসড বাই কাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? ভেরি গুড। চলো নেক্সট কি রয়েছে? দিস রুম ইজ ভেরি বিউটিফুল বাট টু মাচ স্মল টু অ্যাকোমোডেট অল অফ ইউ। বলছে এই রুমটি, দিস রুম ইজ ভেরি বিউটিফুল, এই রুমটি খুবই বিউটিফুল, খুবই সুন্দর, বাট টু মাচ স্মল, কিন্তু অনেক বেশি ছোট,
টু অ্যাকোমোডেট অল অফ ইউ, তোমাদের সকলকে অ্যাকোমোডেট করতে, অ্যাকোমোডেট মানে কি বেশ নিজে মানে সাজিয়ে গুছিয়ে নেওয়া, তাহলে তোমাদের সকলকে যদি এখানে সাজিয়ে গুছিয়ে নিতে হয় বা অ্যাকোমোডেট করতে হয় তাহলে কি এই রুমটা তোমাদের জন্য খুব ছোট হয়ে যাবে। তো এখানে ভুল কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। দেখো রিসেন্টলি আমি তোমাদের অ্যাডভার্বের ভিডিও দিয়েছি, রিসেন্টলি কিসের ভিডিও দিয়েছি, অ্যাডভার্বসের ভিডিও দিয়েছি। তো যদি তোমরা কেউ সেই লেকচারটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই এটা পেরে গেছো তোমরা। আগের দিন আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে যখন টু মাচ আর একটা রয়েছে মাচ টু, টু মাচ আর একটা কী রয়েছে মাচ টু, এদের ইউজ আমি দেখিয়েছিলাম। মনে রাখবে টু মাচ আর মাচ টু দুটোর মানেই এক, অনেক। এদের দুটোর মানে কি, এই দুটোর মানে হলো অনেক, অনেক অনেক, ঠিক আছে। তাহলে টু মাচ আর মাচ টু, তো এখানে স্ট্রাকচারটা কি ছিল, টু মাচ প্লাস নাউন ভাইয়া, আর মাচ টু প্লাস কি আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ, আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে কি আনপ্লিজেন্ট মানে কি, আনপ্লিজেন্ট মানে একটা খারাপ ধরনের অ্যাডজেক্টিভ বসবে আর কি, পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, নেগেটিভ ধরনের অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দেখো টু মাচ ইউজ করছো, এখানে টু মাচ ইউজ করা রয়েছে কি না, তাহলে টু মাচের পরে নিশ্চয়ই এখানে একটা নাউন আসা দরকার ছিল, কিন্তু এখানে এসছে স্মল, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে কি করতে হবে, এই টু মাচকে চেঞ্জ করে এখানে করতে হবে মাচ টু। বোঝা গেল? খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, এই জন্য অ্যাডভার্বের ভিডিওটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে দিস রুম ইজ ভেরি বিউটিফুল বাট মাচ টু স্মল টু অ্যাকোমোডেট অল অফ ইউ। ওকে, তাহলে টু মাচ লিখলে নাউন লিখতে হবে, মাচ টু লিখলে আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। তাহলে স্মলটা কি একটা আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ, মানে স্মল মানে কি ছোট্ট, ঠিক না? বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়েছে? অ্যাডভার্বের ভিডিওটি দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। বুঝতে পেরেছো? ভেরি গুড। ওকে, নেক্সট কি বলছে যে হি হ্যাজ লটস অফ মানি, তার কাছে অনেক টাকা আছে, অ্যান্ড হি ডেয়ার নট টু স্টার্ট আ ফ্যাক্টরি, কিন্তু সে সাহস পায় না একটা ফ্যাক্টরি স্টার্ট করার। মানে তার কাছে অনেক টাকা রয়েছে কিন্তু সে মানে সাহস পাচ্ছে না কোনো ফ্যাক্টরিকে স্টার্ট করার। তো এখানে ভুল কোথায় আছে একটু খুঁজে বের করো। তা ভুল খুঁজতে খুঁজতে আমার কথাগুলো শুনে নাও। কনসেপ্ট কি বলছে, কনসেপ্ট বলছে যে কনজাংশন, আমি তোমাদের এখনও যেহেতু কনজাংশন করাইনি সেই জন্যে এটা তোমাদের না পারেরই কথা, তবু আমি তোমাদের কিন্তু কনজাংশন করাবো। অ্যাডভার্ব হলো, এরপর আমরা প্রিপোজিশন শিখবো, তারপর কনজাংশন শিখবো। তো মোটামুটি এভাবে চলবে, কোনো চিন্তার কারণ নেই। তো যেহেতু কনজাংশন শেখনি তবু আমি তোমাদের বলে দিই, একটা টার্ম আছে কন্ট্রাস্টিভ কনজাংশন। কি বললাম? কন্ট্রাস্টিভ কনজাংশন। কন্ট্রাস্টিভ মানে কি, কন্ট্রাস্টিভ মানে কি বৈপরীত্য, কনজাংটিভ মানে কি বৈপরীত্য, অর্থাৎ দুটো কন্ট্রাস্টিং কথাবার্তা বলা, মানে দুটো বৈপরীত্য জিনিস বলা। যেমন দুটো বৈপরীত্য জিনিস কেমন দেখো, শি হ্যাজ এ ugly face but she prouds of it. Okay, she is proud of it, তাহলে দেখো she has a ugly face but she is proud of it। তার একটা আগলি ফেস রয়েছে, তার মুখমণ্ডলটা খুব আগলি, কুশ্রী দেখতে, বাট শি ইজ প্রাউড অফ ইট, কিন্তু সেটাকে নিয়ে গর্ব করে। তাহলে কেউ যদি আগলি ফেস থাকে তাহলে সেটাকে নিয়ে সে তো গর্ব করা উচিত নয়। তাহলে দুটো কন্ট্রাস্টিভ কথা না, যে শি হ্যাজ আ আগলি ফেস আর সে সেটাকে নিয়ে প্রাউড করছে, তাহলে দুটো তো কন্ট্রাস্ট হয়ে গেল না, বৈপরীত্য ধরনের কথা হলো। তাহলে এই দুটো বৈপরীত্যের জিনিসকে যদি কনজাংক্ট করতে হয়, জয়েন করতে হয়, তাহলে বাট ইউজ করতে হয়, মনে রেখো। তাহলে বাটকে বলা হয় এই কনস্ট্রাকটিভ মানে কন্ট্রাস্টিভ কনজাংশন হচ্ছে কোনটা, বাট। ওকে, বাট ক্লিয়ার হলো? আরও আছে, বাট শুধু একা নয়, আরও আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। কিন্তু মনে রাখবে বাট হচ্ছে একটা কন্ট্রাস্টিভ কনজাংশন। দুটো কনজাংশন যখন, দুটো কন্ট্রাস্টিভ জিনিসকে যখন তুমি জয়েন করবে তখন বাট ইউজ করবে। জেসে আর একটা উদাহরণ দেখো, হি ইজ পুয়ার
সে খুব দরিদ্র বাট অনেস্ট, সে খুব দরিদ্র কিন্তু সৎ। মানে দরিদ্র হওয়ার জন্য সে যে অসৎগিরি করে তার জীবন ধারণ করবে তা কিন্তু নয়। হি ইজ পুয়ার বাট অনেস্ট, মানে যারা গরিব হয় তাদেরই সম্ভাবনা থাকে যে তারা কোনো ডিসঅনেস্ট কাজ করবে তাদের লাইফটাকে ঠিকঠাক মেনটেন করার জন্যে, কিন্তু হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। এই যে দুটো কন্ট্রাস্টিভ জিনিস, মানে দুটো বৈপরীত্য জিনিসকে যখন তুমি জয়েন করবে তখন তোমাকে বাট ইউজ করতে হবে। ভাইয়া এখানে দেখো, হি হ্যাজ লটস অফ মানি, তার কাছে অনেক টাকা রয়েছে। হি ডেয়ার নট টু স্টার্ট আ ফ্যাক্টরি, যার কাছে প্রচুর টাকা রয়েছে সে একটা ফ্যাক্টরি স্টার্ট করতে সাহস পাচ্ছে না। কেন এমন হলো? এটা একটা বৈপরীত্য জিনিস। যার অনেক টাকা আছে সে তো তাড়াতাড়ি ফ্যাক্টরি তৈরি করতে পারবে বা ফ্যাক্টরি সেট আপ করতে পারবে, কিন্তু এখানে তার অনেক টাকা সত্ত্বেও সে ফ্যাক্টরি সেট আপ করতে পারছে না। তাহলে এখানে কনজাংশনটা যেটা রয়েছে অ্যান্ড দিয়ে জোড়া রয়েছে, এটা ভুল। এখানে কি ইউজ করতে হবে? বাট। মানে হি হ্যাজ লটস অফ মানি বাট হি ডেয়ার নট স্টার্ট আ ফ্যাক্টরি, তার মানি প্রচুর আছে কিন্তু সে ফ্যাক্টরি স্টার্ট করতে পারছে না। তাহলে দুটো কন্ট্রাস্টিভ জিনিস, দুটো বৈপরীত্য জিনিসকে আমি যখন জয়েন করব তখন কাকে ইউজ করতে হবে? বাটকে নাকি অ্যান্ডকে। ওকে, অ্যান্ড কখন ইউজ করতে হয়? অ্যান্ড সেম জিনিসকে ইউজ করে, সিমিলার জিনিসকে, যাদের মধ্যে কোনো বৈপরীত্য নেই তাদেরকে কনজয়েন করার জন্য আমরা অ্যান্ডকে ইউজ করি। আশা করছি বোঝাতে পেরেছি। কনজাংশনে যখন আমি পড়াবো তখন আমি অবশ্যই বোঝাবো। ওকে, চলো নেক্সট। তো ঠিক আছে, আজকে 10টা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি এখন শেষ করব। যারা কেমন লাগলো তোমাদের এটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, ঠিক আছে।